আসসালামু আলাইকুম বন্ধুরা। বলিউডের ইতিহাসে তৈরি হয়েছে এমন কিছু সিনেমা দর্শকদের রক্তে আগুন ধরিয়ে দেয়। তাই আজকে আপনাদের সামনে হাজির হলাম সেই রকম এক ব্লকবাস্টার সিনেমার গল্প নিয়ে। বহুল প্রতীক্ষিত ওয়ার 2 মুভিটি চলে এসেছে, তো আমরাও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি ইয়াশ রাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের একটি সিনেমা। আর এই মুভিতে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, অনিল কাপুর ও কিয়ারা আম্বানি। এক্সপ্লেইনটি শুরু করার আগে দয়া করে একটি লাইক দিয়ে দাও, আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো শুরু করি ওয়ার 2 এর সেই অ্যাকশন ভরা রোমাঞ্চকর কাহিনী, সম্পূর্ণ বাংলা ভাষায় সিনেমা কাব্যর আজকের পর্দায়। সিনেমার শুরুতেই দেখা যায় জাপানের দুর্গম একটি দুর্গ। এখানে ইয়াকুজা লিডার তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই তার একজন ছাত্র ছুটে এসে বলে, মাস্টার, আপনাকে এখনই এখান থেকে স্থান ত্যাগ করতে হবে। প্রতিপক্ষ গ্যাং আপনাকে হত্যা করার উদ্দেশ্যে একজন আর্মি অফিসার পাঠিয়েছেন। তখনই দুর্গের দরজা দিয়ে প্রবেশ করেন আমাদের মেজর কবির, এই সিনেমার মূল নায়ক ঋত্বিক রোশন। আর কবিরকে প্রবেশ করতে দেখে ইয়াকুজার লিডার তার পোষা নেকড়েকে তাকে হামলা করার উদ্দেশ্যে পাঠায়। কিন্তু কবিরকে দেখা মাত্রই নেকড়েটা শান্ত হয়ে যায়, উল্টো কবিরকে অনুসরণ করতে শুরু করে এবং তার সাথে হাঁটতে শুরু করে। তখন তার ছাত্র এসে বলে সে একাই এসেছে, আর কেউ নেই। আর ওর মুখে এমন কথা শুনে ইয়াকুজা লিডার জিজ্ঞেস করে সে কে, আর তখন উত্তরটা কবিরই দেয়। কবির ইয়াকুজা লিডারকে বলে আমি তোমার মৃত্যুদূত। এরপর কবির এসে ইয়াকুজা লিডারের সামনে দাঁড়ায় এবং তাকে বলে তুমি চাইলেই আমি বাকিদের ছেড়ে দিতে পারি। কবিরের মুখে এই কথা শুনে ইয়াকুজা লিডার তো হাসিতেই ফেটে পড়ে আর বলতে থাকে আজকে আমার 75তম জন্মদিন, আর আজকে আমার ছাত্ররা আমাকে 100 বছর বাঁচার জন্য উইশ করছে, আর আজকের এই শুভ দিনেই তুমি এখানে মরার জন্য এসেছো। আর তখনই কয়েকজন তলোয়ার ধারিয়ে এগিয়ে আসে কবিরের দিকে। সাথে সাথেই কবির তার বন্দুকটি বের করতে যায়। তখনই ইয়াকুজা লিডার বলে আমাদের এই জায়গাটি অনেক সিক্রেট, আর এই জায়গাটি একদম আমাদের কাছে মন্দিরের মতো। এখানে আমরা কোনো প্রকার বন্দুকের ব্যবহার করি না। আর এই কথা শুনে কবির তার হাত থেকে বন্দুক ফেলে দেয় আর তলোয়ার নিয়ে তাদের সাথে ফাইট শুরু করে। তারপর পরই ছুটে আসা নিনজাদের মুখোমুখি হয় মেজর বিক্রম, আর বিক্রম চোখের পলকেই তাদের সবাইকে কুপকাত করে ফেলে। এরপর দুইজন সুপারফাস্ট নিনজাকেও এক হাতে তলোয়ার নিয়ে রিল্যাক্সে তাদেরকে হারিয়ে দেয়। এভাবেই বিক্রম পুরো একটি নিনজা দলকে কোনো রকম বাধা ছাড়াই শেষ করে দেয়। আর এখানে নিনজা ফাইট টেকনিকগুলো ছিল দেখার মতো, তবে বিক্রমের কাছে কোনো নিনজা কৌশলী টিকে না। সে কোনো প্রকার বাধা ছাড়াই সেখানে সবাইকে খুব সহজে হারাতে সক্ষম হয়। আর অবস্থা এমন বেগতিক দেখে লিডার তার নারী 2 বডিগার্ডকে নিয়ে হেলিকপ্টার নিয়ে পালাতে চায়, তবে সেখানেও চলে আসে কবির, আর স্পাইডারম্যানের মতো উড়ে গিয়ে হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করে। আর এখানেই মারা যায় ইয়াকুজ লিডার সহ তার পুরো দল। আর তার পরপরই দেখা যায় কবির আর ওই নেকড়ে একসাথে বসে আছে। এরপর কাহিনী শিফট হয়ে যায় বার্লিনের একটি ক্লাবে দেখা যায় কবিরের এজেন্ট কবিরকে জানায় তোমার পরবর্তী মিশন হচ্ছে কালী। এখন থেকে তোমার সব কাজ হবে কালীর জন্য, তোমার আর এখন থেকে অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই। তবে কবির এতে অস্বীকৃতি জানায়, কারণ সে একজন ফ্রিল্যান্সার, তার ইচ্ছে মতো যার ইচ্ছা তার কাজ করবে সে। তখনই আমরা দেখতে পারি এজেন্ট সেই ঘর থেকে বের হয়ে যায়। সে বলে মানুষ যেটা চায় সেটা সব সময় হয় না, আর সাথে সাথেই সেই ঘর গ্যাস দিয়ে ভরে যায়। কবির অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় দিল্লির ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টারে নিজের জীবন বাজি রেখে সহকর্মীদের জীবন বাঁচানোর জন্য কর্নেল লুথারের মেয়ে গাব্রিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছিল। এই প্রোগ্রামটা শেষ হলে মিউজিকের তালে তালে বাবা মেয়ে নাচানাচি করে, আর সাথে সাথে তারা অনেক গল্পও করছিল। ঠিক তখনই কর্নেলের ফোনে একটি কল আসে, আর কথা বলতে বলতে উনি যখন বাইরে যায় তখন দেখা যায় কিছু একটা দেখে উনি অবাক চোখে চেয়ে থাকে হিমালয়ের। এরপর সিন শিফট হয় হিমালয়ের কোনো একটি গোপন ওয়্যার হাউসে। কবিরের জ্ঞান ফিরেছে। একটি স্পেশাল প্রজেক্টরের সাহায্যে কবিরের সাথে বিশ্বের বিভিন্ন স্থান থেকে কয়েকজন মিটিংয়ে যোগ দেয়। কালী আসলে কোনো ব্যক্তির নাম নয়, কালী এই সকল ব্যক্তিদের তৈরি একটি প্রজেক্টের নাম, আর তাদের উদ্দেশ্য এবং পরিকল্পনা অত্যন্ত ভয়ঙ্কর। এরা শুধু কিছু ব্যক্তিকেই হত্যা করে না, এরা একে একে বিভিন্ন দেশ দখল করার পরিকল্পনা করে। আর কবিরকে তারা এই বিরাট পরিকল্পনার অংশ হতে বলে এবং কবিরের প্রথম মিশন হিসাবে পিছনে রাখা একটা ব্যক্তিকে দেখায়। আস্তে আস্তে কবির চলে যায় সেই ব্যক্তির দিকে। তারপর তার মুখ থেকে যখন কাপড়টা খুলে দেয় তখন সে দেখতে পায় সে আর অন্য কেউ নয়, তার ওই এক সময়কার মেন্টর কর্নেল লুথার। কবির কর্নেল লুথারকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করত, আর সেও কবিরকে নিজের ছেলের মতোই স্নেহ করত। আর ক্যাপ্টেন লুথারকে এয়ারফোর্স হেডকোয়ার্টার থেকে কিডন্যাপ করে আনা হয়েছিল। কালী তখন কবিরকে বলে তোমাকে এখন প্রমাণ করতে হবে তুমি আমাদের বিশ্বস্ত, আর তার বিশ্বস্ততা প্রমাণের জন্য কর্নেলকে তার নিজ হাতেই মারতে হবে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় কর্নেল লুথার ও কবির এই কালী সম্পর্কে আলোচনা করছিল, অর্থাৎ তারা আজকের এই দিনটার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। লুথারকে মারার জন্য কবির একটি পরিত্যক্ত রেল লাইনে যায়, কিন্তু তার একমাত্র শিক্ষক যার সংস্পর্শে আসার ফলেই কবির আজকে এই পর্যায়ে আসতে পেরেছে, তাকে মারতে কোনোভাবেই তার মন টানছিল না। লুথার তার শেখানো দীক্ষার কথা তাকে মনে করিয়ে দেয়
ওকে বলে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র বলিদান কোনো বিষয়ই নয়। আমি তো ফোর্সে যখন ভর্তি হয়েছিলাম তখনই জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আর কবির অনেক কষ্টে বুকে পাথর চাপা দিয়ে তার মেন্টরকে গুলি করে। আর এই গুলি করার দৃশ্য ওপাশ থেকে কেউ একজন ভিডিও করে ইন্ডিয়ান রকে পাঠিয়ে দেয়। ভিডিওতে কবিরের গুলি করার দৃশ্যটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ওই ভিডিওটা কাফিয়া দেখে প্রচণ্ড শক খেয়ে যায়। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে কবির কিভাবে তার বাবাকে মারতে পারে। কবির তো তার বাবাকে তার বাবার মতোই ট্রিট করতো সবসময়। এদিকে দেখা যায় লুথারকে মারার পর কবির আবারও সেই ওয়্যার হাউসে ফিরে আসে। সেখানে তখনও কালির মিটিং চলছিল। কালির লিডাররা সেখানে প্রথম মিশন কমপ্লিট করার জন্য কবিরকে অভিনন্দন জানায় এবং অফিসিয়ালি কালি টিমে কবিরকে অন্তর্ভুক্ত করে নেয়। তখন পর্দার আড়াল থেকে কবিরের সামনে বেরিয়ে আসে কালির ইন্ডিয়ান প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি গৌতম গুলারি। গুলারি কালির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কবিরকে জানায়। কবিরেরও তখন মনে পড়ে যায় 2 বছর আগে দেওয়া লুথারের পরামর্শ। লুথার কাবিরকে জানায় যে কালিকে শেষ করাটা এত সহজ কাজ নয়। কালিকে নির্মূল করতে হলে আগে কালির সিস্টেমের ভিতর প্রবেশ করতে হবে আর নিজেকে কালি হতে হবে। তারপরই গুলারি কাবিরকে নেক্সট মিশনের জন্য ইয়ামেনের একটি ক্যাম্পে জয়েন করতে বলে। যাওয়ার আগে কাবির জিজ্ঞেস করে, ওই ভিডিওটা কেন পাঠিয়েছো রকে? নিশ্চয়ই ইন্স্যুরেন্সের জন্য, যাতে আমি আর আমার কাজে ফিরতে না পারি। কালির ইন্ডিয়ান প্রতিনিধি জানায়, হ্যাঁ তাই। এরপর সিন শিফট হয়ে যায় আর আমাদের দেখানো হয় লুথারের শেষকৃত্য। সেখানে নতুন চিফ হয়ে যে এসেছে সে সমবেদনা জানাতে আসে, আর যার নাম হলো বিক্রান কোল। বিক্রান নতুন চিফ হওয়ার পর শেষকৃত্য অনুষ্ঠানে কাবিয়াকে বলে, আমরা যে কোনো মূল্যেই হোক কবিরকে ধরবই। টিমে কাবিয়া যুক্ত হতে চাইলে বিক্রম জানায়, আমাদের টিমে কোনো লেডি থাকবে না। সেই সময় লুথারের বন্ধু জানায়, তাছাড়া কবিরকে ধরতে এমন একজনকেই দরকার যে কবিরের মতোই, আর যাকে কেউ সেভাবে চেনে না। বিক্রান তখন জিজ্ঞেস করে কে সে। তখন সিন শিফট করে মেজর বিক্রমকে দেখানো হয়। বিক্রম তখন এক মিশনে ছিল সোমালিয়ার কিছু জলদস্যু কয়েকজন ইন্ডিয়ান আর্মিকে জিম্মি করে আছে এবং সেখানে আরও দেখা যায় বেশ কিছু ইন্ডিয়ান আর্মিকে অলরেডি তারা মেরে ফেলেছে। তো এই রিস্কি অপারেশনে কোনো আর্মস ছাড়াই একাই যায় বিক্রম। সরাসরি ড্রোনে করে সোমালিয়াদের আস্তানায় যায় মেজর বিক্রম সেখানে প্রবেশ করে একাই এবং বজ্রগতিতে একের পর এক জলদস্যুকে পরাস্ত করে বন্দি সেনাদের মুক্ত করে নিয়ে আসে। বেরিয়ে আসার সময় বিশাল এক বিস্ফোরণে পুরো ঘাঁটিকেই পানির নিচে মিশিয়ে দেয়। অন্যদিকে রয়ের হেডকোয়ার্টারে কবিরকে খতম করার চূড়ান্ত পরিকল্পনা চলছে। তো মিটিংয়ে রয়ের চিফ বিক্রান জানায়, কাবির একা লুথারকে মারেনি, নিশ্চয়ই তার সাথে কোনো টিম ছিল। কিন্তু কাবিয়া জানায় সে একাই মেরেছে, এমনকি সেই ভিডিও করে আমাকে পাঠিয়েছে। কিন্তু কাবির তো সব সময় লুথারকে বাবার মতো মানত। অন্যদিকে লুথারও তাকে ছেলের চেয়েও বেশি ভালোবাসত। তাহলে কিভাবে এটা হলো? এসব কথাবার্তা চলাকালে বিক্রম শুধুমাত্র তার পাওয়ার দেখে। সে বলে, এই মিশনটি আমাকে দিন, আমি একাই সব খেল খতম করতে পারবো। কিন্তু অনেক চেষ্টা করেও কেউ কোনো লিড খুঁজে পায় না, কারণ ক্রাইম সিন একদম ক্লিন ছিল। তখন কাবিয়ার মনে পড়ে যায় কাবিরের নয়না নামে এক প্রেমিকা ছিল এবং সেই নাইনার একটি মেয়েও আছে। আর এর সাথে দৃশ্য পরিবর্তন হয়ে যায় স্পেনের একটি শহরে। সেখানে আমাদের দেখানো হয় নাইনার মেয়ে রুহিকে কাবির নিজের মেয়ের মতোই বড় করেছে। তখনই এক বিশেষ কৌশলে কাবির তার সাথে যোগাযোগ করে এবং কাবির তাকে দেখা করতে বলে। ওরা নির্দিষ্ট একটি জায়গায় দেখা করবে, কিন্তু রয়ের টিম আগে থেকেই সেখানে অবস্থান করে। রয়ের চিফ বিক্রম এবং কাবিয়াকে নির্দেশ দেয়, এটাই আমাদের সুযোগ, আজই কবিরকে ধরতে হবে। টিম কাবির এবং রুহির পিছু নেয়। রয়ের টিম রুহি এবং কাবিরকে ফলো করছে, এটা কাবির বুঝে যায়। আর এই জন্যই রুহিকে সে সেফ জায়গায় যেতে বলে। আর সে রুহিকে সেফ জায়গায় যেতে বলে কবির নিজেই রয়ের মুখোমুখি হয়। আর মাত্র কয়েক মুহূর্তেই কাবির তাদের কুপকাত করে ফেলে। কাবির তখন রুহিকে একটি গাড়ি নিতে বলে। রুহি তখন জিজ্ঞেস করে, কোন গাড়িটি নিব? কাবির তখন হেসে উত্তর দেয়, যেটা তোমার পছন্দ সেটাই, সিস্টেম তো তোমাকে আমি আগেই শিখিয়েছি। ঠিক তখনই সেখানে হাজির হয় কাবিয়া। সে বন্দুক তাক করে কাবিরকে প্রশ্ন করে, তুমিই কি আমার বাবাকে হত্যা করেছ? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি না বললেই হবে। কিন্তু কবির চুপ থাকে, আর এই নীরবতাই প্রমাণ হয়ে দাঁড়ায় কাবিরই তাকে খুন করেছে। তাদের মধ্যে শুরু হয় প্রচণ্ড ফাইট। দেখা যায় কাবিয়াও খুব ভালো ফাইট করতে জানে। তো এখানে আমরা কাবিয়া এবং কাবিরের খুব ভালো একটি ফাইট সিন দেখতে পাই। লড়াইয়ের মাঝে আমাদেরকে দেখানো হয় রুহি একটি গাড়ি খুলতে সক্ষম হয় এবং তা কাবিরকে জানায়। কাবির তখন তাকে একটি নির্দিষ্ট জায়গায় আসতে বলে, আর কাবির কাবিয়াকে ফাঁকি দিয়ে স্প্রিং রশির সাহায্যে নিচে নেমে রুহির গাড়িতে করে পালানোর চেষ্টা করে। পালানোর সময় মুখোমুখি হয় বিক্রমের। বিক্রম গাড়ি নিয়ে সামনে এগোতে থাকলেও কাবির পেছন থেকে গাড়ি নিয়ন্ত্রণ করে। দুজনের মধ্যে শুরু হয় গাড়ির রেস। আর এই রেস করতে করতে ব্রিজের ওপর গিয়ে বিক্রম দুর্ঘটনায় পড়ে, কিন্তু কাবিরের গাড়ি স্পেন পুলিশ দ্বারা ঘিরে ফেলা হয়। এমন সময় বন্দুক হাতে বিক্রম বের হয় গাড়ি থেকে, কিন্তু কাবির এতে কোনো ভয় পায় না। উল্টো সে রুহিকে প্রস্তুত থাকতে বলে। ব্রিজ থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে চলন্ত ট্রেনের উপরে। আর তখন রুহি প্রায় ট্রেন থেকে পড়েই যাচ্ছিল। কাবির তখন তার সর্বোচ্চ চেষ্টা করছে রুহিকে বাঁচাতে। আর এই সময় আমরা দেখতে পারি বিক্রম তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিক্রম এসে রুহিকে সাহায্য করে নিরাপদ পজিশনে নিয়ে আসে।
আর এদিকে কাবির এবং বিক্রম এই প্রথম ফেস অফ হয়। এমন সময় তারা দেখতে পারে একটি টানেল তাদের সম্মুখে। যদি ট্রেন টানেলের শেষ পর্যন্ত যায়, পুরো ট্রেনই তখন ক্র্যাশ হবে। ট্রেনে অনেক যাত্রী রয়েছে, কেবল কাবির আর রুহি ইঞ্জিন ডেকের উপরে। তাই ট্রেনের সবাইকে বাঁচানোর জন্য বিক্রম মূল ট্রেন থেকে ইঞ্জিন বগিটি খুলে ফেলে, যাতে করে ট্রেনের সকল যাত্রী বেঁচে যায়। আর এটা দেখে কাবির এবং রুহি নদীতে লাফ দেয়, ফলে বিক্রম কাবিরকে আর ধরতে পারে না। কাবির রুহিকে নিয়ে হিমালয় প্রদেশের মালা নিয়ে আসে। খালেদের মা সেখানে থাকেন। তোমরা যারা ওয়ার মুভি দেখেছো, সেখানে নিশ্চয়ই তোমরা খালেদকে দেখেছো। প্রথম মুভিতে যেখানে কাবিরের ছোট ভাইয়ের রূপে ছিল খালিদ, সেই খালিদের মা মালানি থাকেন। আর সেখানে কাবির রুহিকে নিয়ে আসেন। কাবির সেখানে রুহিকে খালিদের মায়ের হাতে তুলে দেয়। এতে খালেদের মা অনেক খুশি হয় এবং গর্বের সঙ্গে রুহিকে রাখে। কাবির এরপর আইএসের বেজ ইয়েমেনে পৌঁছে। সেখানে কালির ভারতীয় প্রতিনিধির সঙ্গে দেখা হয়। আর সেখানে কালির প্রতিনিধি কাবিরকে নতুন মিশন দেয়। কাবির বলে, মিশনে বন্ধু থাকলে ভালো হতো। কালির প্রতিনিধি এক ডিভিডি দেখায়। ডিভিডি খোলার পর দেখা যায় লুথরার বন্ধুও কালির সঙ্গে যুক্ত। তিনি বিক্রমকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কাবিরকে মারার জন্য। এখন প্রশ্ন হলো, বিক্রম কি আসলেই কালির লোক? আর তা জানতে হলে দেখতে হবে মুভির পুরো এক্সপ্লেইনটি। কালির প্রতিনিধি তখন জানায়, ইন্ডিয়ার বিশিষ্ট বিজনেসম্যান সারণী ফ্যামিলি ইন্ডিয়া যাবে। আর কালির মিশন হলো এই সারণী ফ্যামিলিকে শেষ করা। এরপরের সিনে আমরা দেখতে পাই বিক্রম একটি ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ পায়। আর সেই মেসেজে আগামীকাল বিকেল 5টায় দেখা করার নির্দেশ দেওয়া হয়। বিক্রম সঠিক সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। তখন দেখা যায় মেসেজটি পাঠিয়েছিল কাবির। দুজনেই টেবিলের নিচে পিস্তল ধরে আছে। বিক্রম জিজ্ঞেস করে, এখানে কেন ডেকেছো বলো? কবির জানায়, কালির মুখোশ উন্মোচন করার জন্য। 2 বছর আমি লুথারের সঙ্গে কাজ করেছি। বিক্রম এতে নিশ্চিন্ত হয় কাবির দেশপ্রেমিক, দেশবিদ্রোহী নয়। কাবির তখন জানায়, কালি সারণী ফ্যামিলিকে মারতে চায়। তুমি আমাকে এবং কালির সৈন্যকে থামাও। আমি ভেতর থেকে কাজ করব, তুমি বাইরে থেকে কাজ করো। বিক্রম উত্তর দেয়, মৃত্যুর জন্য আমি সর্বদাই প্রস্তুত বন্ধু। পরের দিন চার্টার্ড প্লেনে করে সারণী ফ্যামিলি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কাবিরও সেখানে জেট প্লেন নিয়ে আসে এবং সারণী ফ্যামিলির পাইলটকে প্লেন নিচে নামাতে বলে। আর এইদিকে আমরা দেখতে পাই প্লেনের ক্লু সারণী ফ্যামিলিকে অজ্ঞান করে দেয়। কালির সৈন্যরা তখন প্লেনে ঢোকে এবং আমরা দেখতে পাই তখন বিক্রম সেখানে উপস্থিত। বিক্রম সবাইকে লড়াই করতে বাধ্য করে এবং কাবিরও সেখানে যোগ দিয়ে সবাইকে শেষ করে এবং সর্বশেষ জেট প্লেনটিও ধ্বংস করে। আর তখনই বিক্রম তার আসল মুখোশ উন্মোচন করে। সারণী ফ্যামিলিকে ঘুমন্ত অবস্থায় মারতে থাকে। কাবির বুঝতে পারে বিক্রম কালির দলের লোক, কিন্তু বিক্রম কাবিরকে মারে না। সে বলে নেক্সট টাইম দেখা হবে। এরপরে একটি প্যারাসুট দিয়ে কাবিরকে প্লেন থেকে নিচে ফেলে দেয়। কাবির নিচে পড়ে আছে। সে শুধু একজনকেই দেখছে, সে হলো বিক্রমকে। কারণ বিক্রম আসলে কাবিরের ছোটবেলার বন্ধু রঘু। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় তারা দুজনেই ছিল অনাথ। একদিন কাবিরকে কয়েকজন মারার চেষ্টা করলে রঘু বাঁচায় কাবিরকে। এরপর তারা একসাথে ক্রাইম পার্টনার হয়ে ওঠে। আর তখন তারা কিশোর। পুলিশ তাদের অ্যারেস্ট করার পরে সেখানে কিশোর সংশোধন কারাগারে পাঠানো হয়। একদিন কর্নেল লুথরা সেখানে আসে এবং সে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের মাঝে এখনও সুযোগ আছে। তোমরা চাইলেই দেশের হয়ে কাজ করতে পারো। তোমরা কি দেশের হয়ে কাজ করতে চাও? রঘু এই কথা শুনে অনেক খুশি হয়। সে সব সময় চাইতো নাম্বার 1 হতে। এবার সে চায় দেশের সেরা সোলজার হতে। আর সব ট্রেনিংয়ে কঠোর পরিশ্রম করে রঘু নাম্বার 1 হয়। কিন্তু রেজাল্টের দিন কাবিরকে সোলজার হিসাবে বেছে নেওয়া হয়, রঘুকে নয়। রঘু তখন জানতে চায় কেন। লুথরা তখন জানায়, তুমি সব জায়গায় ফার্স্ট, কিন্তু তোমার মধ্যে দেশপ্রেম নেই, যেটা কাবিরের মধ্যে আছে। তুমি সামনে আরও অনেক সময় পাবে। রঘু এটা মেনে নিতে চায় না। সে বলে, আমি নাম্বার 1 হয়েই দেখাবো। পরের দিন রঘু কাবিরকে বলে, চলো আমরা পালিয়ে যাব, নাম্বার 1ই হব। কাবির জানায়, আমি তোমার পার্টনার নই, আর আমি তোমার কথা শুনবো না। রঘু এতে করে আরও ক্ষুব্ধ হয়। সে বলে, আমি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, তুই আমার সাথে এমন করছিস। নাম্বার 1 হয়েই আমি তোকে দেখাবো। এই বলে সেখান থেকে রঘু পালিয়ে যায়। পালানোর সময় রঘু অনেক আঘাত পায়, কিন্তু সে থেমে যায় না। আর এর মাধ্যমেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। আর বর্তমানে দেখা যায় সারণী ফ্যামিলির প্রধান এখনও বেঁচে আছে। সে ছিল মন্ত্রী এবং লুথারের বন্ধু। টিভি নিউজে বলে, কেউ আমার পথ আটকাতে পারবে না। কালির ভারতীয় প্রতিনিধি গোলাটি বিক্রমকে ফোন করে এবং জিজ্ঞেস করে, কেন কাবিরকে মারলে না? বিক্রম জানায় সে পালিয়ে গেছে। গোলাটি তখন হেসে বলে, যেখানে কাবিরকে পাবো সেখানেই তাকে মারব। বিক্রম জানায়, কাবিরকে এখন শুধু আপনার কাছেই পাওয়া যাবে। এই কথা শুনে গোলাটি ভাবতে থাকে, তাকে কিভাবে আমার কাছে পাওয়া যাবে? বিক্রম তখন জানায়, তুমি কাবিরকে চিনো না, সে অবশ্যই তোমাকে খুঁজে নেবে। আর এর সাথে আমরা দেখতে পারি কাবির এখন গোলাটির ক্রুজে অবস্থান করছে। কাবির এক এক করে সেখানে থাকা সবাইকে মারতে থাকে। গোলাটি তখন কালির অন্যান্য মেম্বারদের সঙ্গে মিটিং করছিল। কাবিরও তাদের শুনতে পায়। নেক্সট টার্গেট হচ্ছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে শেষ করা। কাবিরের উপস্থিতি বুঝতে পেরে মিটিং সেখানে ক্লোজ হয় এবং কাবির গোলাটিকে মারতে গেলে হেলিকপ্টার থেকে বিক্রম গুলি চালায়। কিন্তু কাবির বিক্রমকে রঘু বলে ডাকতে শুরু করে। আর সেখানে তাদের পুরনো বন্ধুত্ব মনে পড়ে যায়।
এক পর্যায়ে রঘু গোলাটিকে জিজ্ঞেস করে, আমি এত কিছু করার পরও কালী হতে পারিনি, কিন্তু কাবির কালীর আমন্ত্রণ ঠিকই পেল, কিন্তু কেন তা আমাকে পরিষ্কার করে বলো। গোলাটি তখন বলে, এই পদ পাওয়ার ক্ষমতা তোমার নেই। আর এই কথা বলার সাথে সাথেই রঘু গোলাটিকে মেরে ফেলে। কাবির বুঝতে পারে এটা রঘু এখন সব দোষ চাপিয়ে দেবে কাবিরের ওপর এবং সে এবার গোলাটির জায়গা দখল করবে। আর এরই মাঝে শুরু হয় ইমোশনাল পর্ব। কবির জানায়, 20 বছর ধরে আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। রঘু বলে, আমি সব সময় চোখ রাখতাম, কোনো খবর তোমার মিস করিনি, তবে এখন থেকে মিস করব। এরপর রঘু কাবিরের দিকে পিস্তল তাক করে, আর এটা দেখে কাবির পুরো শিপ ব্লাস্ট করে স্পিড বোর্ডে উঠে পালায়। রঘু তখন কালীর সৈন্যদের জানায় কাবির গোলাটিকে মেরে পালাচ্ছে। হেলিকপ্টার থেকে কাবিরের দিকে গুলি চালায়, কিন্তু কাবির বুদ্ধির সাহায্যে সেখানে হেলিকপ্টারটি ড্যামেজ করে ফেলে। রঘু তার পিছু ছাড়ে না, কিন্তু কাবির খেলায় অনেক দক্ষ। প্যারাসুট ব্যবহার করে সে নিরাপদে উপরে চলে যায়। এরপর সিন শিফট হয়, অফিসে সবাই গোলাটি মার্ডারের বিশ্লেষণ করছে। র চিফ বিক্রমকে নতুন দায়িত্ব দেয়, প্রধানমন্ত্রীকে সিকিউরিটি দেওয়া, যিনি বর্তমানে ডাভোস সম্মেলনে যাচ্ছেন। গোলাটির ক্রাইম সিনে একটি বড় রিং খুঁজে পায়, আর রিংটি দেখে কাবিয়া চিনে ফেলে, কারণ কাবিয়া কাবিরকে এই রিংটি দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কাবিয়া বিয়ের প্রপোজাল দেয় কাবিরকে, কিন্তু কাবির এতে রাজি হয় না। আর এতে করে ফ্ল্যাশব্যাক শেষ হয়। এজেন্ট কাবিয়া তখন কাবিরের কাছে আসে। কাবির তখন কাবিয়াকে সব খুলে বলে, লুত্রা এবং কালীর পুরো ঘটনা। কাবিয়া সব শুনে বলে, আমার বাবার দেশপ্রেম যেন বৃথা না হয় কাবির। এরপর সিন শিফট হয় বিক্রমের দিকে। সে সরাসরি কালীর মেম্বারদের সঙ্গে দেখা করতে আসে এবং সে সেখানে পৌঁছে গোলাটির জায়গাতেই বসে। কালীর মেম্বাররা ইন্ডিয়ান প্রধানমন্ত্রীকে শেষ করার কন্ট্রাক্ট দেয়। বিক্রম তখন জানায়, আমি ভালোভাবে এই মিশন শেষ করব। কালী টিম কখনোই কাবিরকে ভয় পায় না, কাবিরকে আমি দেখে নেব। এরপর সিন শিফট হয় কাবিয়ার কাছে। কাবিয়া তার বাবার বন্ধু শারনকে ফোন করে। সে বলে, আঙ্কেল, কাবির আমার সঙ্গে আছে, একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার সঙ্গে শেয়ার করতে চায়। তখন শারন আঙ্কেল তাদের একটি লোকেশন দেয় এবং সেই লোকেশনে আসতে বলে, কিন্তু সেখানে গিয়ে তারা ফাঁদে পড়ে। কাবির তখন বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে শারন। সেই তার নিজের ফ্যামিলি মারার অর্ডার দিয়েছিল, আর এর কারণ প্রাইম মিনিস্টারকে মারার পর সে প্রধানমন্ত্রী হতে চায়। তারা তখন ভাবতে থাকে এই ফাঁদ থেকে তারা কিভাবে বের হবে। এরই মাঝে কাবিরের ফোনে মেসেজ আসে, যেটা বিপদের সময় লুত্রা দিয়েছিল। এরপর দেখা যায় রয়ের চিপ। এর মধ্যেই শত্রুপক্ষ কাবিরের উপর গুলি চালায়। সেখানে অনেক গোলাগুলি হয়। কোনোভাবে কাবির এবং কাবিয়ার নিজেকে সেভ করার চেষ্টা করে। এরপর তারা যখন কোণঠাসা হয়ে যায়, তখন আমরা দেখতে পারি র চিপ সেখানে মেশিন গান নিয়ে আসে এবং সে সবাইকে সেখানে শেষ করে দেয়। কাবির অবাক হয় এবং জিজ্ঞেস করে, আপনি কি আগে থেকেই কালীর ব্যাপারে জানতেন? বিক্রান্ত জানায়, তোমার আগেই আমি এই অর্ডার পেয়েছিলাম, লুথার আমাকে দায়িত্ব দিয়েছিল। আর তখন রচিপ পুরো ঘটনাটি শুনে কাবির তখন রচিপকে কালীর পরবর্তী প্ল্যান বলে। কাবির তখন রচিপকে জানায় কালীর পরবর্তী প্ল্যান হচ্ছে প্রধানমন্ত্রীকে শেষ করা। কাবির আরও জানায় ডাভোস সফরে সিকিউরিটি হিসাবে রয়েছে বিক্রম, আর এই বিক্রম বর্তমানে কালীর একজন মেম্বার। কাবির তখন মনে মনে বলে, এবার আমি বিক্রমকে দেখে নেব। সে সবসময় নাম্বার 1 হতে চেয়েছে, এবার নাম্বার 1 হয়ে আমি তাকে দেখাবো। কাবির রচিপকে জানায় আর এই সব কিছুর পেছনের আসল হাত হলো শারনের। বিক্রম তখন আহত একজনকে ফোন করে জিজ্ঞেস করে সব কি শেষ। অপর প্রান্ত থেকে জানানো হয় সব শেষ, কাবিরকে কোনো রকম কষ্ট ছাড়াই মারা হয়েছে। আর এই কথা শুনে কাবির অনেক কষ্ট পায় এবং অন্য প্রান্তে বিক্রম তার বন্ধুকে হারানোর ব্যথা অনুভব করে। পরের দিন প্রধানমন্ত্রী ডাভোস সফরের অফিসার ইনচার্জ হয় বিক্রান্ত, আর বিক্রমকে দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী শরণের সিকিউরিটির। আর এই সবই ছিল কাবিরের পরিকল্পনা। বিক্রম ও শারন তখন প্রকৃতি উপভোগ করতে বের হয়। শারন চিন্তায় থাকে কাবিরকে নিয়ে, কিন্তু বিক্রম জানায় কাবির তো অনেক আগেই মারা গেছে। শারন এটা শুনে খুশি হয়, কিন্তু ঠিক তখনই কাবির স্নাইপার দিয়ে হেডশট করে শারনকে মেরে ফেলে। আর তখন কাবিয়ার ফোন আসে, বিক্রম ধরে। কাবির তখন বলে কেমন ব্যথা লাগছে। আর সেই সময় বিক্রমের উপর গুলি চালায় কাবির, কিন্তু মেরে ফেলার জন্য নয়, ভয় দেখানোর জন্য। কাবির বিক্রমকে বলে গুলিটি আমি তোমার বুকের 4 ইঞ্চি উপরে করেছি, যাতে তোমার মরার ঝুঁকি নেই। আর এই কথা শোনার পর বিক্রম অজ্ঞান হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি হামলার কারণে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। প্রেস ব্রিফিংয়ে জানায় মন্ত্রী বিপদে, বিক্রম এখন আইসিইউতে। এরপর আমরা দেখতে পাই বিক্রম জ্ঞান ফিরে পায় হাসপাতালে। কালীর মিটিং মেশিন নিয়ে সেখানে আসে কয়েকজন লোক। কালী নারাজ হয় বিক্রমের উপর। বিক্রম তাদের কাছ থেকে শেষ সুযোগ চায় প্রধানমন্ত্রী ও কাবিরকে মারার জন্য। সে বলে আমাকে 24 ঘন্টা সময় দাও, এর মধ্যে আমি প্রধানমন্ত্রী এবং কাবিরকে মেরে ফেলব। হাসপাতাল থেকে বিক্রম কাবিরকে ফোন করে বলে এবার কোনো রকিং কালী নেই, সামনাসামনি লড়াই হবে। কাবির জানায় ঠিক আছে, লোকেশন পাঠাও। কিন্তু বিক্রান্ত কাবিরকে যেতে নিষেধ করে, কারণ তাদের কাছেই লুথরা মারা গিয়েছিল। কাবিরও তাকে বাধা দেয়, কিন্তু কাবির কারো বাধাই শুনে না। কাবির জানায় আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিকই জয়ী হব, আপনারা প্রাইম মিনিস্টারকে সেভ করে দেশে নিয়ে যান।
এই বলে কাবির বিক্রমের লোকেশনে চলে আসে। বিক্রম কাবিরকে আইপ্যাডে প্রাইম মিনিস্টারের ভিডিও দেখায়। কাবির তখন বিক্রান্তকে জানায়। বিক্রান্ত তখন প্রাইম মিনিস্টারকে সেভ করার চেষ্টা করে। রঘু কাবিরকে মনস্টার সম্বোধন করে। সে বলে, তুই যাকে ভালোবাসিস তাকেই শেষ করিস, বাবার সমতুল্য লুত্রাকেও তুই মেরেছিস। আর এই কথা শুনে কাবির রঘুকে মারতে শুরু করে। রঘু শুধু হাসতে থাকে। দুজনের মধ্যেই তখন তুমুল লড়াই শুরু হয়। আর ওইদিকে আমাদের দেখানো হয় সবাইকে মেরে বিক্রান্ত প্রাইম মিনিস্টারকে নিয়ে প্লেনে উঠেছেন এবং কাবিরকে মেসেজ দিচ্ছেন আমরা সেভ। আর এইদিকে রঘু কাবিরকে বলে, প্রাইম মিনিস্টারকে বাঁচাও, প্রাইম মিনিস্টার এখনও সেভ না। তখন কাবির বিক্রান্তকে এই কথা বলে, প্রধানমন্ত্রী এখনও সেভ না। আর এই কথা শুনে বিক্রান্ত কেবিন ক্রু এবং পাইলটকে নামিয়ে দেয় বিমান থেকে। কাবিয়া প্রাইম মিনিস্টারকে নিয়ে ফ্লাই শুরু করে। আর ওইদিকে দুই বন্ধুর মধ্যে লড়াই চলছে। দুই বন্ধুর লড়াইয়ে কাবিরের শরীরে রড ঢুকে যায় এবং সেই রডে রঘু আহত হয়। এবং মারামারির এক পর্যায়ে দেখতে পাই কাবির রঘুর পেটে বরফ ঢুকিয়ে দিলে সে মারাত্মক আঘাত পায়। কাবির তখন অসুস্থ রঘুকে কাঁধে নিয়ে যায়। রঘু তখন বলে, তুই আসলেই নাম্বার 1। কাবির জানায়, তুই ছাড়া আমি কিছুই নই, তুই আমাকে বানিয়েছিলি। শেষ মুহূর্তে দুজনেই মারামারি ভুলে, শত্রুতা ভুলে ইমোশনাল হয়ে যায়। কাবির বলে, তুই এখনও চাইলেই নাম্বার 1 হতে পারবি, আমি তুই একসাথে কালীকে শেষ করব। রঘু তখন বলে, আগে প্রাইম মিনিস্টারকে বাঁচা। কাবির তখন বিক্রান্তকে এই কথা জানায়। আর এই কথা শুনে বিক্রান্ত আতঙ্কে পড়ে। সে প্লেনের নিচে গিয়ে মন্ত্রীর লাশ চেক করে এবং সে দেখতে পায় মন্ত্রীর বুক কাটা। তখন সে শারনের পুরো শরীর চেক করলে দেখতে পায় শরীরের ভিতর বোমা লুকানো আছে। তাই প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য লাশের কফিন সহ প্লেন থেকে বাইরে ফেলে দেওয়া হয় এবং প্লেন থেকে ফেলে দেওয়ার পরপরই কফিনটি ব্লাস্ট হয়ে, আর এতে করে প্রাইম মিনিস্টার বেঁচে যায় এবং নিরাপদে ইন্ডিয়া পৌঁছায়। আর এইদিকে কাবির অসুস্থ রঘুকে কাঁধে নিয়ে চলে যায়। আর এইদিকে ইন্ডিয়া ফিরে বিক্রান্ত প্রেসে জানায়, প্রধানমন্ত্রী বিপদে পড়েছিল কিন্তু কাবির কিছু হতে দেয়নি। কাবির এসেছিল রক্ষা করতে প্রধানমন্ত্রীকে এবং এই যুদ্ধে বিক্রম শহীদ হয়েছে। এরপর আমাদের সিন দেখানো হয় 9 বছর পরে। 9 বছর পরে কাবির এবং বিক্রমকে একসাথে দেখা যায়। দুজন মিলে কালীর সব দেশের মেম্বারকে এক এক করে মেরে ফেলে। বিক্রম কাবিরকে জিজ্ঞেস করে, তোমরা জানিয়েছো আমি মারা গিয়েছি, এখন যদি সবাই জানে আমি জীবিত তবে কি হবে? কাবির তখন জানায়, সবাই জানে বিক্রম মারা গিয়েছে, কিন্তু তুই হচ্ছিস রঘু, নাম্বার 1। রঘু তখন বলে, নাম্বার 1 নয়, সবার আগে দেশ। কবির তখন জিজ্ঞেস করে, তাহলে নেক্সট মিশন একসাথে করছি। রঘু হাসি দিয়ে বলে, তুই তো ভালোই শত্রুকে বন্ধু বানিয়ে ফেলতে পারিস। রঘু তখন হেসে দিয়ে বলে, তুই তো ভালোই শত্রুকে বন্ধু বানাতে পারিস। আর এই ছিল ওয়ার 2 মুভির এক্সপ্লেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক দিতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে কোনো নতুন ভিডিও মিস না হয়। আমাদের সাথেই থাকুন, রেগুলার ভিডিও দেখুন এবং কমেন্ট জানাতে ভুলবেন না পরবর্তীতে কী মুভি আপনারা দেখতে চান এবং এই ভিডিওটি কেমন লেগেছিল। আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।